সবাইকে আমাদের আজকের এলএসসি বাংলা পাবলিক টকে স্বাগতম। আমাদের সাথে আজকে রয়েছেন সাজ্জাদ শাহরিয়ার, যিনি কিংস্টন ইউনিভার্সিটি লন্ডনে ক্যাস অ্যান্ড ভিসা কমপ্লায়েন্স ইমিগ্রেশন অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। সাজ্জাদ শাহরিয়ার আজকে আমাদের সাথে কথা বলবেন বেশ দারুণ একটা টপিক নিয়ে, বাংলাদেশি স্টুডেন্টস ইন দ্য ইউকে, ড্রিম জবস ভার্সেস রিয়ালিটি। এই টপিকটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আসলেই খুবই ইন্টারেস্টিং, কারো কারোর জন্য হতাশার, কারো কারোর জন্য দুর্বিষহ। কারণ এখানে ড্রিম জব, যে জবগুলো আমরা করতে চাই বা যে জবগুলো আমরা পড়ালেখা করার পরে আমাদের স্বপ্ন থাকে যে সেই জবগুলো আমরা করব, কিন্তু পরবর্তীতে দেখা যায় বাস্তবতা ভিন্ন। অসংখ্যবার চেষ্টা করা হচ্ছে এবং চেষ্টা করার পরও সেই যে স্বপ্নের জব অধরা থেকে যাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? এই যে রিয়েলিটি চেক এবং এই চ্যালেঞ্জটা কি করে মোকাবেলা করা যায়, এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের আমন্ত্রিত বক্তা তিনি কথা বলবেন। আর দেরি করতে চাই না, সাজ্জাদ শাহরিয়ার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের টকে। দ্য ফ্লোর ইজ ইয়ার্স। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম। এবং আমার পরিচয় নিয়াজ ভাই অবশ্যই দিয়েছেন, আমি আর সেটা বললাম না। আমি জাস্ট শুরুতে এতটুকু বলতে চাই, যেটা আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ইউকেতে আসি, আমাদের সবারই একটা ড্রিম থাকে যে সেই দেশে যে একটা ড্রিম জব অথবা একটা প্রপার একটা অফিসিয়াল জবে আমরা ল্যান্ড করব। কিন্তু এই স্বপ্নটা অনেকের কাছেই অধরা থেকে যায়, যেমনটি ভাই বললেন। অনেকের কাছে এটা টু মাচ ডিফিকাল্ট হয়ে যায়, অনেকে তাদের ড্রিম জব ল্যান্ড করতে পারেন না। অবভিয়াসলি স্টুডেন্ট অবস্থায় আমরা যখন পার্ট টাইম জব করি বিভিন্ন সুপার স্টোরে, রেস্টুরেন্টে, ওয়্যার হাউসে বা যে কোনো জায়গায় আমরা পার্ট টাইম জব করি অ্যাজ ইউজুয়াল, সেটা সবারই করতে হয়। তো অনেকেই গ্র্যাজুয়েশনের পরে এই জবগুলোতেই তাদের কন্টিনিউ করতে হয় যেমনটি আগে করছিল। কিন্তু একটা অফিসিয়াল তার যেই প্রপার ক্যারিয়ার বা তার একটা অফিসিয়াল জব প্রয়োজন বা একটা ক্যারিয়ার লাইন প্রয়োজন, একটা ক্যারিয়ার সেট আপ করার জন্য একটা পারফেক্ট জব প্রয়োজন, সেই জবটাতে কিন্তু অনেকে ল্যান্ড করতে পারেন না। এবং গ্র্যাজুয়েশনের পরও 2 বছর 3 বছর আলটিমেটলি তাদের কিন্তু এই টেম্পোরারি রেস্টুরেন্ট বলেন, সুপার শপের জব বলেন, এইগুলো করেই কন্টিনিউ করতে হয়। তো এটা আসলে আম হতাশার বিষয় যে আসলে স্টুডেন্ট অনেক বড় ড্রিম নিয়ে যখন এই দেশে আসে, একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে ডিগ্রি কমপ্লিট করে যখন সে তার ড্রিম জবে ল্যান্ড করতে পারে না, তাকে এই টেম্পোরারি কাজগুলা করেই সার্ভাইভ করতে হয়। এটা আসলেই একটা হতাশার বিষয়। আমি বলব না যে এই জবগুলা করা খারাপ বা করা উচিত নয়। এটা অবশ্যই করতে হয় সবাইকে। প্রাথমিকভাবে সার্ভাইভালের সময় সবাইকেই পার্ট টাইম জব করতে হয়, বিভিন্ন জায়গায় খণ্ডকালীন কাজ। এটা আমিও করেছি। স্টুডেন্ট হিসেবে যারা ইউকেতে আসেন সবাই করেন বা অনেকে করেন না। তো আমি আসলে যে জিনিসটা ফোকাস করব আজকে, যে এই জিনিসটা কেন হচ্ছে, বাস্তবতাটা কেন এমন, এবং আমি আমার নিজের প্রফেশন থেকে দেখেছি এই বাস্তবতাটা শুধুমাত্র আমি দেখেছি মেজরিটি আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে আমরা আসি, তাদের ক্ষেত্রে এইটা একটা রিয়ালিটি। অন দ্য আদার হ্যান্ড, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশ থেকে যে সমস্ত স্টুডেন্টরা আসে, ওরা কিন্তু গ্র্যাজুয়েশনের পরপরই প্রফেশনাল জব ল্যান্ড করে ফেলে, বা গ্র্যাজুয়েশনের পরে 1 মাস 2 মাস বা 6 মাসের মধ্যে একটা সুন্দর একটা অফিসিয়াল জবে সে ল্যান্ড করে ফেলে এবং সেটাকেই তার ক্যারিয়ার হিসেবে চুজ করে নিতে পারে। তো এটা কেন, ওরা কেন এইটাতে এগিয়ে এবং আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা কেন পিছিয়ে? তো এই জিনিসটার উপরে আমি ফোকাস করব। তো আমি প্রথমে আমার পরিচয়টা যদি বলি, আমার জব ল্যান্ডিং এর যে বিষয়টা, আমি ইউকেতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছিলাম 2020-এ কিংস্টন ইউনিভার্সিটিতেই। আমার মাস্টার্স কোর্স ছিল 2 বছরের, ইন্টারন্যাশনাল বিজনেস উইথ এ প্লেসমেন্ট ইয়ার। এবং আমি 2022-এর মার্চে আম, আমার 2 বছরের মাস্টার্সটা শেষ করে যখন আমি গ্রাজুয়েট ভিসাতে সুইচ করার পর ইমিডিয়েটলি উইদিন 1 মান্থ আমি আমার এই জবটাতেই, যেই জব রোলে আছি কিংস্টন ইউনিভার্সিটিতে ক্যাশ অ্যান্ড ভিসা কমপ্লায়েন্সে, এই জবটা আমি পেয়ে যাই। তো উইদিন 1 মান্থ আফটার গ্রাজুয়েশন আমি কিন্তু আমার যেটা টার্গেট ছিল সেই জবে আমি ল্যান্ড করে ফেলি। এটা অবশ্যই বলতে গেলে আল্লাহর একটা রহমত, আমার প্যারেন্টসের দোয়া এবং আমার নিজের প্রচেষ্টাও ছিল সেখানে। তো এই জার্নিটা আমি একেবারে শেষে শেয়ার করব, আমি কিভাবে আমার এই জবটা ল্যান্ড করলাম উইদিন 1 মান্থ আফটার গ্রাজুয়েশন। তার আগে আমি কিছু জিনিস শেয়ার করব, হোয়াই আর উই বিহাইন্ড। আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা কেন পিছনে পড়ে যাচ্ছে,
এবং অন্যান্য দেশি স্টুডেন্টরা কেন এই সেক্টরে এগিয়ে যাচ্ছে। প্রথমত যেই জিনিসটা হয়, আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্টরা যারা আসি, আমাদের ইউকেতে হোক, ইউকে বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, যেই দেশেই আমরা যাই না কেন ডেভেলপ কান্ট্রিতে যাওয়ার পরেই আমাদের প্রথম ফোকাসটা থাকে যে আমাকে একটা পার্ট টাইম জব ম্যানেজ করতেই হবে। এইটা আমাদের প্রথম একটা ফোকাস থাকে প্রাইমারি, যে আমাকে পার্ট টাইম একটা জব ম্যানেজ করতেই হবে। কারণ আমরা দেশ থেকে যখন আসি, আসার আগে আমরা হিউজ অ্যামাউন্ট একটা টিউশন ফিস আমরা বকেয়া রেখে আসি। হয়তো 50% আমরা পে করে এসেছি এবং আমাদের টার্গেট থাকে যে আমি ইউকে যাওয়ার পরে জব করে হোক, যে করে হোক, আমি বাকি 50% পে করব। তো তখন আপনার মাথার উপরে যে একটা ফিনান্সিয়াল বার্ডেন থাকে, আপনার টিউশন ফিস পে করতে হবে উইদিন সার্টেন টাইম, তখন কিন্তু আপনার মাথায় একটা প্রেশার চলে আসে অটোমেটিক্যালি। এবং আপনি পার্ট টাইম জবের পাশাপাশি আপনি কিন্তু এদিক ওদিক দিয়ে চেষ্টা করবেন আরো কিছু ওভার টাইম জব, যেটাকে ইউকেতে ইউজুয়ালি বলা হয় ক্যাশ ইন হ্যান্ড জব বা যে কোনো জব। আপনি কিন্তু চেষ্টা করেন, বা আমাদের স্টুডেন্টরা যেটা চেষ্টা করে, পার্ট টাইম জব তো করতেই হবে প্রথমত, এরপরে আরো ওভার টাইম যদি কিছু করা যায়, টিউশন ফিসটা কাভার করতে হবে। তো এই জিনিসটা আমি দেখেছি। আমি কিছু শ্রীলঙ্কান এবং ইন্ডিয়ান স্টুডেন্টদের সাথে কথা বলেছি আমার ইউনিভার্সিটিতে, যারা পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথেই ইমিডিয়েটলি অথবা তার আগেই একটি স্পন্সরশিপ সহ জব ম্যানেজ করে ফেলেছে। আম, তো তাদের সাথে কথা বলে আমি যেই জিনিসগুলো এতদিন ধরে বুঝলাম, যে ওরা কিন্তু ইউকেতে আসার পরে সময় নেয়, টাইম নেয়, ওরা এসেই অমনি পার্ট টাইম জব শুরু করার টেন্ডেন্সিটা ওদের থাকে না। ওরা কালচারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, নেটওয়ার্কিং করার চেষ্টা করে, তাদের আশেপাশে যত প্রফেশনাল মানুষজন আছে তারা লিঙ্কডইনে ফোকাস করে। লিঙ্কডইনে ভালো ভালো তার যে ক্যারিয়ার গোল আছে সেই ক্যারিয়ার রিলেটেড মানুষদের খুঁজে খুঁজে তাদের সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করে। তারপরে নেটওয়ার্কিং ইভেন্টগুলোতে এরা অ্যাটেন্ড করে সব সময়, উইদাউট ফোকাসিং অন পার্ট টাইম জব। তো এতে কি হয়, ইনিশিয়ালি ওদের যে নেটওয়ার্কিং ক্যাপাসিটি, যেটা প্রফেশনাল মানুষদের সাথে নেটওয়ার্ক বিল্ড করার যে ক্যাপাসিটি, ওইটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। কিন্তু আমাদের দেশের স্টুডেন্টরা, আমরা এসে মরিয়া হয়ে পার্ট টাইম জবের পিছিয়ে আগে ছুটি, তখন কিন্তু নেটওয়ার্কিং এর সাইডটা ওইটা আমাদের ল্যাকিং থেকে যায় প্রাইমারিলি। আম, এরপর যেটা বললাম যে আহ, একটা হিউজ অ্যামাউন্ট অফ টিউশন ফিস আমাদের বাকি থাকে, যেটা আর্ন করে আমাদের দেওয়ার টেন্ডেন্সি থাকে। অন দ্য আদার হ্যান্ড, ইন্ডিয়া থেকে যারা আসে, আমি দেখেছি ওরা এডুকেশন লোন নিয়ে আসে, অথবা ওরা প্যারেন্টসের কাছ থেকে সম্পূর্ণ টাকাটা নিয়ে টিউশন ফিস পে করে আসে। অর্থাৎ ওদের ফিনান্সিয়াল ব্যাকআপটা সম্পূর্ণ ফ্যামিলি থেকে হোক বা এডুকেশন লোন থেকে হোক, একটা ব্যাকআপ থাকে। অর্থাৎ যে স্টুডেন্টটা আসছে ওর মাথায় কিন্তু ওই টেনশনটা থাকে না যে ইমিডিয়েটলি ওকে কিছু একটা জব ম্যানেজ করে টিউশন ফিস পে করতে হবে। ইভেন ওদের সার্টেন পিরিয়ড 6 মাসের লিভিং এক্সপেন্সটা ওরা সাথে করে নিয়ে আসে। এরপর আমাদের স্টুডেন্টদের একটা টেন্ডেন্সি থাকে, আমরা যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি, আমাদের একটা টেন্ডেন্সি থাকে, আমি বিদেশে এসেছি, বাবা মার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে এসেছি এবং আমাকে দেশে টাকা পাঠাইতে হবে, আমার ফ্যামিলি আমার উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনি যে এখানে স্টুডেন্ট হিসেবে আসছেন, আপনাকে আপনার ফ্যামিলি সাপোর্ট করবে, কিন্তু আমাদের বাস্তবতাটা উল্টা। এখানে আপনি স্টুডেন্ট হিসেবে একে তো স্টুডেন্ট হিসেবে আপনি আসলেন ইউকেতে, এরপর উল্টা আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য দেশে টাকা পাঠানোর টেন্ডেন্সি থাকে, অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো এইটা আমাদের অ্যানাদার ল্যাকিং। আর যেটা বললাম নেটওয়ার্কিং অপরচুনিটি, আমরা পার্ট টাইম জবে যখন টু মাস ফোকাসড হয়ে যায় টাকা ইনকামের পিছে, তখন নেটওয়ার্কিং অপরচুনিটি এটা থাকে না। আমাদের ক্লাস অ্যাটেন্ড করে তারপরে আপনি 10 ঘন্টা আপনার রেস্টুরেন্ট বা সুপার শপে শিফট কাজ কভার করে এরপরে মানুষের সাথে নেটওয়ার্কিং করা, এটা কিন্তু হয় না। এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। আর এছাড়া অতিরিক্ত কাজ করতে যে তাদের পড়াশোনার ফোকাসটা সরে যায়, পড়াশোনা ঠিক মতো হয় না, ফোকাস সরে যায়, অনেক সময় রেজাল্ট খারাপ হয়, অনেক সময় রিটেক চলে আসে, রিপিট নেওয়া লাগে। আর এতে করে আপনি যখন টেম্পোরারি একটা শর্ট রানে টাকা উপার্জনের পিছে আপনি লেগে যাবেন, অর্থাৎ ইউকে এসেই এমনি আপনি যখন পার্ট টাইম জব, ফুল টাইম জব বা টাকার টাকার পিছে, আপনি পাউন্ডের পিছে দৌড়াতে থাকবেন, আপনার শর্ট টার্ম গোল এটা। এতে করে আপনার যে একটা লং টার্ম ক্যারিয়ার ফোকাস থাকা দরকার, লং টার্ম আপনার একটা ক্যারিয়ার গড়তে হবে এই দেশে, সেই ফোকাসটা কিন্তু আপনার থাকে না, আপনার ফোকাসটা তখন শর্ট টার্ম হয়ে যায়। অর্থাৎ আপনাকে শুধু টেম্পোরারি পাউন্ড উপার্জন করতে হবে, এইটাই কিন্তু আপনার টেম্পোরারি ফোকাস হয়ে যায়, তখন লং টার্ম ফোকাস থেকে কিন্তু আপনি সরে আসেন।
আর টিউশন ফিস যেটা আমরা মনে করেন বাংলাদেশী টাকা এখন বলতে গেলে 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা এভারেজ যেটা টিউশন ফিস, এই টাকাটা কিন্তু আপনার লাইফের উপর একটা ইনভেস্টমেন্ট, আপনার ক্যারিয়ারের উপর ইনভেস্টমেন্ট। আপনি যে এই দেশে এসেছেন 1 বছর বা 2 বছরের ভিসা নিয়ে, এটা কিন্তু আপনার একটা টাইমের উপর ইনভেস্টমেন্ট। এই কনসেপ্টটা কিন্তু আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের ভিতর খুব বেশি একটা নাই। অর্থাৎ এই টাকাটা আপনার লাইফ এবং ক্যারিয়ারের উপর ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্টটার প্রপার ইউটিলাইজেশন আপনাকে করতে হবে। এই কনসেপ্টটা আমাদের ভেতরে নাই। আমরা মনে করি যে আমার প্যারেন্টসের 20 লক্ষ টাকা খরচ করে আমি ইউকে এসেছি, এই টাকাটা আমাকে উসুল করতে হবে, পার্ট টাইম জব করে হোক, ফুল টাইম করে হোক, পড়াশোনা চলাকালীন এই টাকাটা আমাকে উসুল করতে হবে। অর্থাৎ এই টাকাটা যে আপনার উপর একটা ইনভেস্টমেন্ট, সেটাকে যে প্রপারলি আপনি ইউটিলাইজ করবেন, সেই কনসেপ্টটা কিন্তু আপনার থাকে না। অন দ্য আদার হ্যান্ড, অন্যান্য দেশ থেকে যে সমস্ত স্টুডেন্টরা আসে, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেগুলো বললাম, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল ইভেন এখন শুরু করেছে, তারা কিন্তু এই টাকাটা, টিউশন ফিসের টাকাটাকে তাদের নিজেদের লাইফের উপর একটা ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করে, যেটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করে এখানে এসে। এরপরে আরো কিছু পয়েন্টস আমি মেনশন করব। যেমন আমাদের পড়াশোনা শেষ হওয়ার পরে, কোর্স শেষ হওয়ার পরে আপনার 4 মাসের অ্যাডিশনাল টাইম থাকে ফুল টাইম জব করার জন্য, যেই টাইমটা আপনি ফুল টাইম জব করতে পারেন, অ্যালাউড থাকেন। আমরা কি করি, আমরা যখন পার্ট টাইম জবে কন্টিনিউ থাকি প্রথম থেকেই, এবং ইউকেতে আসার পরে কোর্স শেষ, আমাদের টার্গেট থেকে কোর্সটা কবে শেষ হবে, কোর্সটা কবে শেষ হবে, আমি কবে ফুল টাইম জবে ঢুকতে পারবো, কবে আমি ফুল টাইম আর্নিং করতে পারবো। মনে করেন ফর এক্সাম্পল আপনি একটা রেস্টুরেন্টে কাজ করছেন পার্ট টাইম 20 আওয়ার্স, এবং আপনি যখন আপনার কোর্সটা শেষ করেন, কোর্স শেষ করার পরেই আপনি ইমিডিয়েটলি, তখন যখন এই 4 মাসের আপনার এক্সটেন্ড লিভটা চলে আসে, আপনি ইমিডিয়েটলি আপনার ম্যানেজারকে বলে ফুল টাইম আওয়ার্সে ঢুকে যান। অর্থাৎ আপনি তখন সপ্তাহে 6 দিন, ইভেনচুয়ালি কিছু স্টুডেন্ট 7 দিনও কাজ করতে থাকেন। তো আপনার আসলে এই যে পকেটে আপনার গরম গরম টাকা ঢোকা যখন শুরু হয়, যে আপনি সপ্তাহে 6 দিন 7 দিন কাজ করতেছেন, 2,000 2,500 পাউন্ড আপনি ইনকাম করতেছেন এই 4 মাসে, তো এটা কিন্তু আপনার আরেকটা ল্যাকিংস, আপনি এটার কারণে পিছিয়ে পড়েন আমি মনে করি। কারণ এই 4 মাস যে সময়টা, এই সময়টাতে উচিত আপনার নিজের সিভির উপর ফোকাস করা, কিভাবে জব অ্যাপ্লিকেশন করতে হবে, ভালো ভালো জব খুঁজতে হবে, এই জিনিসটার উপর ফোকাস করা আপনার উচিত। উল্টো তা না করে আমরা কি করি, আমরা যখন ফুল টাইম আওয়ার্স নিয়ে নিই আমাদের পার্ট টাইম জব থেকে, তখন আপনি যে একটা প্রফেশনাল জব খুঁজবেন বা অ্যাপ্লিকেশন করবেন, ওই ফোকাসটা কিন্তু আপনার থাকে না। আপনি সপ্তাহে 6 দিন যখন আপনার ফুল টাইম কাজ করে আপনি বাসায় ফিরেন, 10 আওয়ার্সের লং শিফট শেষ করে আপনি বাড়িতে ফিরেন, আপনার কিন্তু ওই এনার্জিটা থাকে না যে আপনি একটা জব খোঁজার জন্য নিজের উপর টাইম ইনভেস্ট করবেন, ওই এনার্জিটা থাকে না। সো এই 4 মাসটাও কিন্তু আমরা লুজ করে ফেলি। আর এরপরে আছে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ যারা ইউকেতে এসে হতাশায় ভুগছেন, জব পাচ্ছেন না, ক্যারিয়ার ফোকাস নাই, কিছু করতে পারছেন না, তাদের পোস্টগুলা, তাদের কন্টেন্টগুলা, এগুলো একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আমাদের উপরে। তাদের কথাবার্তা দেখে আমরাও মনে করি, ওহো, ওই ভাই তো আরো 2 বছর আগে ইউকেতে গিয়েছে, উনি তো কিছুই করতে পারেনি, তাহলে আমি কি করব। এই নেগেটিভ ফ্যাক্টর গুলা কাজ করে অনেক সময় পিছিয়ে পড়ার জন্য। আর এরপরে আমাদের ইউকেতে যারা আসি, আমাদের অনেকেরই মেজরিটির গোল থাকে যে, প্রাইমারি গোল থাকে যে ইউকেতে আসছি এত টাকা খরচ করে, সেখানে আমার সেটেল হতে হবে। সো কিভাবে সেটেল হওয়া যায়, সেটেলমেন্টের কি পথ আছে, কি শর্টকাট আছে, এইগুলো নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি, রাদার দেন আপনার উচিত ছিল আপনার ক্যারিয়ারের উপরে ফোকাস করা। আপনার এডুকেশন কমপ্লিট করেছেন একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি থেকে, সেখানে আপনার উচিত আপনার ক্যারিয়ারের উপর ফোকাস করা। কিন্তু তা না করে আমাদের ফোকাসটা থাকে কিভাবে সেটেলমেন্ট পাওয়া যায়। অনেকে টাকা পয়সা দিয়ে কেয়ার ভিসা কিনবেন, টাকা পয়সা দিয়ে ওয়ার্ক পারমিট কিনে কিভাবে সেটেলমেন্ট রুটে চলে যাওয়া যায়। তো এইগুলা করে কিন্তু আপনি আপনার একটা প্রফেশনাল ক্যারিয়ার ল্যান্ড করতে পারেন না। আর আরেকটা মেজর জিনিস আমি বলবো, এটা, এই জিনিসটা নিয়ে কেউ কখনো কথা বলে না, আমি নিজে মনে করি এটা নিয়ে কথা বলা উচিত। আমাদের প্যারেন্টস যারা আছেন, অবশ্যই তাদের প্রতি রেসপেক্ট রেখে বলছি, যখন তারা সন্তানকে বিদেশে পাঠান স্টুডেন্ট ভিসাতে, এটা অবশ্যই তাদেরকেও মাথায় রাখা উচিত যে আপনি আপনার ছেলেকে বা মেয়েকে আপনি পাঠাচ্ছেন স্টুডেন্ট ভিসাতে। অর্থাৎ সে সেখানে যে পড়াশোনা করবে, এর বাইরে তার পার্ট টাইম যদি কাজের রাইট থাকে, সে 20 ঘন্টা কাজ করে কত টাকা সে ইনকাম করতে পারবে, তার সেখানে লিভিং এক্সপেন্স কত হবে, এটা প্যারেন্টসদের বোঝা উচিত।
এবং তারপরে আপনার ছেলে মেয়ের কাছ থেকে একটা এক্সপেকটেশন রাখা উচিত। মেজরিটি যেটা হয়, আমাদের মিডল ক্লাস প্যারেন্টসরা যারা ইউকে, ইউএসএ বা কানাডাতে আমাদের ছেলে মেয়েদের পড়তে পাঠান, তাদের কি একটা ধারণা থাকে যে আমার ছেলেকে আমি বিদেশ পাঠাচ্ছি, এবং পরবর্তী মাস থেকে বা এক মাস বা 2 মাস পর থেকে তাদের কাছ থেকে একটা এক্সপেকটেশন শুরু হয় যে আমার ছেলেকে আমি এত টাকা খরচ করে বিদেশ পাঠিয়েছি, সে আমাকে সাপোর্ট করবে। এখন সে হয়তো ইমিডিয়েটলি সে প্রতি মাসে 50,000 টাকা করে ইনকাম করে দেশে পাঠিয়ে আমাকে সাপোর্ট করবে। তো এই যে আমার ছেলেকে বিদেশ পাঠাচ্ছি, এই কনসেপ্টটা আর স্টাডিং অ্যাব্রড, এই কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। ছেলে মেয়েকে বিদেশ পাঠানো আর কাজের ভিসাতে বিদেশ পাঠানো আর স্টুডেন্ট ভিসাতে পড়তে পাঠানো, এই দুইটা জিনিস কিন্তু আকাশ পাতাল তফাৎ। আপনি যখন আপনার একটা ছেলে বা মেয়েকে মিডল ইস্টের কোনো দেশে কাজের ভিসাতে পাঠাচ্ছেন, ওয়ার্ক ভিসাতে, সে প্রথম দিন থেকেই কিন্তু সেখানে ফুল টাইম জব করে ইনকাম করছে, সে আপনাকে সাপোর্ট দিতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন আপনার ছেলে মেয়েকে স্টুডেন্ট ভিসাতে পাঠাচ্ছেন ইউএসএ, ইউকে, কানাডা এরকম এক্সপেন্সিভ দেশগুলাতে, সেখানে কিন্তু যে তাকে পড়াশোনা করে নিজের সার্ভাইভালটা ম্যানেজ করাই খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো এই কনসেপ্টগুলো আমাদের প্যারেন্টসদের বোঝা উচিত ছেলে মেয়েকে বিদেশে পাঠানোর আগে, যে তাকে কোথায় পাঠাচ্ছি, কোন দেশে পাঠাচ্ছি, সেখানে যে সেখানে তার লিভিং এক্সপেন্স কেমন হবে, সে কত ঘন্টা কাজ করতে পারবে, কত টাকা ইনকাম করতে পারবে, এই ইনকামের থেকে কত টাকা সেভ করতে পারবে, সেইটা বিবেচনা করে উল্টো আরো প্যারেন্টসের উচিত ছেলে মেয়েকে সাপোর্ট করা, যে তার টিউশন ফিসের টাকা যেন বাকি না থাকে, সেটা যেন তারা ফুল কাভার করে বাড়ি থেকে পাঠান তাকে। ইভেন ইউকে তে বা ইউএসএ তে যাওয়ার পরে যেন সেই ছেলে মেয়েটাকে তারা, সে যদি প্রাইমারিলি পার্ট টাইম জব না পায়, তাকে যেন টাকা পাঠিয়ে তারা সাপোর্ট করতে পারে ইনিশিয়ালি। কিন্তু আমাদের আসলে কালচারাল দিক দিয়ে এই জিনিসটা সম্পূর্ণ উল্টা, যেই কারণে প্যারেন্টসের একটা এক্সপেকটেশন থাকে যে আমার ছেলেকে আমি বিদেশ পাঠাচ্ছি, সে এখন উল্টা আমাকে সাপোর্ট করবে। এই কনসেপ্টটার কারণে অনেক ছেলে মেয়ে ইউকেতে আসার পরে, ইউকে বলেন, ইউএসএ বলেন, কানাডা বলেন, এই সমস্ত দেশে যাওয়ার পর হতাশায় ভোগে। যখন তারা দেখে পার্ট টাইম জব পাচ্ছে না, অথবা জব পাইতে দেরি হচ্ছে, অথবা যেটা উপার্জন করছে তা দিয়ে তার নিজের থাকা খাওয়াই চলতেছে না, তখন কিন্তু মেন্টাল একটা ডিপ্রেশন তার কাছে, তার মাথার উপর ভর করে যে আমি তো পারছি না, আমি বুঝি ব্যর্থ, আমার প্যারেন্টসকে আমি একটা টাকা পাঠাইতে পারলাম না এই দেশে, আমি বুঝি ব্যর্থ। তো এই ধরনের কিছু সাইড ইফেক্টের কারণে, সোশ্যাল ইস্যুর কারণে আসলে অনেক ছেলেমেয়েরা ডিপ্রেশনে ভুগে, কিন্তু আলটিমেটলি তারা একটা গুড ক্যারিয়ার বিল্ড করতে পারে না। তো আমি মনে করি প্যারেন্টসদের উচিত যখন স্টুডেন্ট ভিসাতে আপনার ছেলে মেয়েকে বিদেশ পাঠাবেন, পাঠানোর সময় অবশ্যই আপনারা যে কনসালটেন্টের সাথে কথা বলেন বা এজেন্সির সাথে কথা বলেন, অবশ্যই সেই কনসালটেন্টের সাথে শুধুমাত্র স্টুডেন্ট না, আপনি প্যারেন্টস, আপনি নিজে কথা বলবেন। আপনি শুধু স্টুডেন্টকে, কনসালটেন্টের সাথে স্টুডেন্ট কথা বলে একটা ডিসিশন নিয়ে নিল, আর আপনি শুধু টাকাটা দিয়ে দিলেন, এটা কখনো করবেন না। আপনি প্যারেন্টস হিসেবে, গার্ডিয়ান হিসেবে আপনি ওই কনসালটেন্টের সাথে, ওই এজেন্সির সাথে কথা বলবেন যে সে কোন দেশে যাচ্ছে, কত খরচ, 1 বছরের টিউশন ফিস কত, সে কত ইনকাম করতে পারবে। ইভেন ওই দেশে যারা প্রিভিয়াসলি গিয়েছে, মনে করেন ইউকের এক্সাম্পল যদি বলি, আপনাদের পরিচিত সার্কেলে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিভিন্ন জায়গায় খুঁজলে দেখবেন আপনার এলাকার মধ্যেই কেউ না কেউ ইউকেতে গিয়েছে আপনার আগে বা আপনার ছেলের আগে। সেই ব্যক্তির সাথে যোগাযোগ করেন, তার সাথে কানেকশন এস্টাবলিশ করে তার এক্সপিরিয়েন্স নেন, সে কত টাকা ইনকাম করে, সে কত টাকা টিউশন ফিস দিয়েছে, সে কাজ করে টিউশন ফিস দিয়েছে নাকি বাড়ি থেকে টাকা এনেছে। এই সমস্ত জিনিসগুলা আপনি প্যারেন্টস হিসেবে ওই যে প্রিভিয়াসলি যে ওই দেশে গিয়েছে, একটা ভালো অবস্থানে আছে, তার সাথে কথা বলে একটা আইডিয়া নিয়ে তারপর আপনি ডিসিশন নিন যে আপনার ছেলেকে আপনি কোন দেশে পাঠাচ্ছেন বা কত টাকা দিয়ে পাঠাচ্ছেন। আর আমি শ্রীলঙ্কা, ইন্ডিয়া যে এক্সাম্পলটা বললাম, আম, ওরা আসলে যেই জিনিসটা করে, ওরা যখন মাস্টার্সে আসে, ওরা অলওয়েজ কোর্স উইথ প্লেসমেন্ট এটা চুজ করে। অর্থাৎ 1 বছরের মাস্টার্স এবং 1 বছরের প্লেসমেন্ট ইয়ার। অর্থাৎ প্লেসমেন্ট ইয়ারে আপনি আপনার জব ফিল্ডে যে কোনো জবে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। তো এই প্লেসমেন্ট সহ জবগুলোতে ওরা সবসময় আসে, আমি যেটা দেখেছি। আম, ওরা যে কোনো একটা কোম্পানি থেকে আসার পরে প্লেসমেন্ট অফার নেয়, নিয়ে সেই কোম্পানিতে কাজ করে ফুল টাইম পড়াশোনার পরে, এবং সেই কোম্পানির তে কাজ করে গুড পারফরমেন্স শো করে ওরা ওই কোম্পানি থেকেই আবার স্কিলড ওয়ার্কার ভিসা ম্যানেজ করে ফেলে ফ্রিতেই বা ইমিডিয়েটলি বলতে গেলে। তো অনেক সময় অনেক স্টুডেন্ট দেখেছি যারা তাদের কোর্স কমপ্লিট হওয়ার আগেই আমার সাথে কথা বলতে আসে যে আমি তো, আমার কোর্স এখনো কমপ্লিট হয়নি, বাট আমার এমপ্লয়ার ইজ রেডি টু স্পন্সর মি।
তখন আমি তার সাথে কথা বলি, তার ব্যাকগ্রাউন্ড শুনি, বিভিন্ন আইটেমগুলা বা তার এক্সপিরিয়েন্সগুলো আমি গ্যাদার করার চেষ্টা করি, আম, যাতে সেটা অন্যদের সাথে শেয়ার করতে পারি। তো যখন দেখি তারা সবসময় প্লেসমেন্ট সহ কোর্সে আসে, যাতে করে পড়াশোনার পাশাপাশি তাদের 1 বছরের একটা রিয়েল লাইফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে ফার্স্ট অফ অল, এবং ওই যেই কোম্পানিতে তারা প্লেসমেন্ট করেছে ওই কোম্পানি থেকে কিন্তু তারা আলটিমেটলি একটা স্পন্সরশিপ জব ম্যানেজ করে ফেলে সাকসেসফুলি। তো আমাদের বাংলাদেশে আসলে প্লেসমেন্ট ইয়ার নিয়ে আসা বা 2 বছরে মাস্টার্স কোর্সে আসা, এটা খুব বেশি পপুলার না, খুব বেশি পপুলার কনসেপ্ট না। অনেকে প্লেসমেন্ট কি এইটাই জানি না, অনেকে মনে করেন 2 বছরে মাস্টার্সে যাব না, 1 বছরে মাস্টার্স কোর্সে যাব। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি 2 বছরে প্লেসমেন্ট সহ কোর্সে আসেন, আপনার বেনিফিট যেটা, আপনি সময় পাচ্ছেন এডিশনাল, আপনার নেটওয়ার্কিং অপরচুনিটি বাড়তেছে, আপনি স্টুডেন্ট ভিসাতে থাকা অবস্থায় একটা কোম্পানিতে আপনি ফুল টাইম জব করে যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন ইউকেতে, এই এক্সপিরিয়েন্সটা আপনার অনেক ভ্যালুয়েবল একটা অ্যাসেট আপনার ফিউচার ক্যারিয়ারের জন্য। তো ওরা দেখি শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, ওরা সবসময় প্লেসমেন্ট কোর্স নিয়ে আসে এবং প্লেসমেন্ট কোম্পানি থেকেই ওরা স্পন্সরশিপ পেয়ে যায়। ইভেন ওরা পিএসডব্লিউ বা গ্রাজুয়েট রুট যেটা আমরা বলি, ওরা পড়া শেষে গ্রাজুয়েট রুট ভিসাতেও সুইচ করে না, ওরা ডিরেক্টলি স্পন্সরে চলে যায় উইথ দ্য প্লেসমেন্ট এমপ্লয়ার। এটা খুবই অ্যামেজিং একটা জিনিস। আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টদের যখন মাস্টার্স করতে আসবেন ইউকেতে বা ব্যাচেলর করতে আসবেন, ব্যাচেলর কোর্সের সাথেও কিন্তু প্লেসমেন্ট অপশন থাকে। তো আপনারা 4 বছরে ব্যাচেলর কোর্স উইথ প্লেসমেন্ট অথবা 2 বছরে মাস্টার্স কোর্স ইনক্লুডিং প্লেসমেন্ট, এই কোর্সগুলো সিলেক্ট করবেন, তাহলে আশা করি এটা আপনারা বেনিফিশিয়াল হবেন। আর আম, আমি যেটা দেখেছি, ইন্ডিয়া থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ওরা এডুকেশন লোন পায়। ওদের ব্যাংকগুলা গভর্নমেন্ট থেকে খুবই ইজিলি টার্মস অ্যান্ড কন্ডিশন ওদের লোন দিয়ে দেয়, এডুকেশন লোন। ওরা সম্পূর্ণ টিউশন ফিসের টাকাটা দেশ থেকে পে করে চলে আসে, এবং এই টিউশন ফিস যেটা ওরা পে করেছে লোন নিয়ে, এই টাকার ইনস্টলমেন্টটা শুরু হয় ওদের আম, ওরা যখন ওদের মাস্টার্স বা ব্যাচেলার শেষ করে, স্টাডি শেষ হওয়ার আরো 6 মাস পর থেকে ওদের লোনের কিস্তি শুরু হয়। এবং এই কিস্তিটা খুবই একটা স্মল অ্যামাউন্ট, মনে করেন 6,000 রুপি বা 10,000 ইন্ডিয়ান রুপি, এরকম একটা টাকা, 100 পাউন্ড, 60 পাউন্ড, বা ম্যাক্সিমাম হয়তো 200 পাউন্ড ওদের কিস্তি থাকে। তো এতে করে কি হয় যে তার স্টুডেন্টরা যখন সম্পূর্ণ টিউশন ফিস ব্যাকআপ নিয়ে চলে আসে এই দেশে, তার ইনকাম করে টিউশন ফিস দেওয়ার টেন্ডেন্সি থাকে না, তার লিভিং এক্সপেন্স একটা ভালো অ্যামাউন্ট তার কাছে ব্যাকআপ থাকে, এডুকেশন লোন বলেন বা প্যারেন্টস এর মানি বলেন। ওই সময়টাকে তারা পার্ট টাইম জবে ফোকাস না করে তারা অন্যান্য জিনিসে ফোকাস করে, যেমন ওরা বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্টে জয়েন করে, ওরা ওদের ইউনিভার্সিটিতে যে ক্যারিয়ার ইভেন্ট গুলা হয়, অনেক ইউনিভার্সিটিতে অন ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয়, ইউনিভার্সিটির ক্যাম্পাসে রিক্রুটাররা আসে, এমপ্লয়াররা আসে, জব ফেয়ার্স হয়, এই ফেয়ার গুলোতে ওরা অ্যাটেন্ড করে। আমাদের বাংলাদেশি আমরা যারা যেটা টেন্ডেন্সি, যে আমার হয়তো অনেকে মনে করেন যে আম, আমার আজকে কাজের শিফট আছে, আমার রেস্টুরেন্ট আজকে 10 ঘন্টা শিফট আছে, সেটা বাদ দিয়ে আমি ক্যারিয়ার ফেয়ারে কেন যাব, আমার তো 100 পাউন্ড লস হয়ে গেল। তো এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে যদি ক্যারিয়ার ফোকাসে থাকতে চাই এবং ভালো একটা ক্যারিয়ার বিল্ড করতে চাই, যেটা ওরা করে দেখেছি। ওরা পার্ট টাইম জব টবে এই সমস্ততে একেবারেই এতটা ফোকাস না যতটা আমরা থাকি, এবং ওরা ক্যারিয়ার ফেস্টিভ্যাল গুলোতে অ্যাটেন্ড করে, এমপ্লয়ারের সাথে কথা বলে, সেখানে যে ফেস টু ফেস এমপ্লয়ারের সাথে জব নিয়ে কথা বলে, তাদের লিঙ্কডইন প্রোফাইল নেয়, যে সমস্ত অফিসাররা আসে কোম্পানি থেকে, রিক্রুটাররা তাদের ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে নেয়, চেষ্টা করে তাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্কটা নিয়ে নেয়, তাদের সাথে কানেকশন রিকোয়েস্ট পাঠায়, তাদের সাথে চ্যাট করে, কথা বলে, তাদের সাথে কি অপরচুনিটি আছে এগুলো নিয়ে কথা বলে টাইম ইনভেস্ট করে। অন দ্য আদার হ্যান্ড, আপনি ওই টাইমটা কিন্তু পার্ট টাইম জবে ফোকাস করছেন, যেখান থেকে কিন্তু আলটিমেটলি আপনার কোনো ভালো একটা ক্যারিয়ার বের হবে না। আপনার শুধু শর্ট টার্ম হয়তো আপনি ডেইলি 100 পয়েন্ট ইনকামের একটা সুযোগ পাচ্ছেন, বাট দ্যাটস নট ইয়ার ক্যারিয়ার। আম, এরপর আমি আরেকটা জিনিস যেটা বলবো, জব অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আম, আমরা যখন লিঙ্কডইন বা ইনডিড.কম জব অ্যাপ্লাই করি, আমরা টাইম সেভ করার জন্য ইজি অ্যাপ্লাই মেথডটা ইউজ করি। যে ইজি অ্যাপ্লাই, এক চাপ দিলাম, এক ক্লিকে আমার জব অ্যাপ্লিকেশন হয়ে গেল। আপনি যে জবেই অ্যাপ্লাই করছেন না কেন, সব জায়গায় আপনার সেম সিভি, সেম কভার লেটার যাচ্ছে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং সবসময় ট্রাই করবেন ইজি অ্যাপ্লাই না করে যে সমস্ত জব পোস্টিং গুলো দেখবেন ক্লিক করলে তাদের ওয়েবসাইটে নিয়ে যায়, তাদের ওয়েবসাইটে যেয়ে সেখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে সেখানে আপনার ইনফরমেশন ইনপুট করে অ্যাপ্লিকেশন করতে হয়। ওই জবগুলোতে কিন্তু আপনার ইন্টারভিউ বা ডাক পাওয়ার চান্স বেশি। কারণ ইজি অ্যাপ্লাই মেথডে মনে করেন 10,000 জন অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করছেন,
অন দ্য আদার হ্যান্ড ওই কোম্পানির লিঙ্কে যে আপনি 10 মিনিট 20 মিনিট বসে টাইম ইনভেস্ট করে যে অ্যাপ্লিকেশন করবেন এটা কিন্তু সবাই করবে না। হয়তো সেখানে 10 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে, সুতরাং আপনার কিন্তু চান্সটা বেড়ে যাচ্ছে আপনার এখানে জব পাওয়ার বা ইন্টারভিউ কল পাওয়ার। আহ, অনেক ভালো ভালো প্রফেশনাল জব যেগুলা তাদের ওয়েবসাইটে সার্কুলার দিয়ে থাকে, এক্সটার্নাল জব বোর্ডে না, তাদের নিজস্ব ওয়েবসাইটে দেখবেন তাদের অ্যাকাউন্ট ওপেন করে জব অ্যাপ্লিকেশন করতে বলে। তো এইগুলো আমরা করতে চাই না, কারণ মনে করি একটা জব অ্যাপ্লাই করব তার পিছে আমি মানে 20 মিনিট 30 মিনিট সময় নষ্ট করতে হবে আপনার সবকিছু ইনফরমেশন ম্যানুয়ালি ফিল আপ করে, কাভার লেটার লিখে, সিভি আপলোড করে, আপনার এডুকেশন হিস্ট্রি, জব হিস্ট্রি সবকিছু সেখানে ম্যানুয়ালি আপনাকে লিখে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অন দ্য আদার হ্যান্ড আপনি শুধু ইনডিডে আপনি একটা ক্লিক করলে জব হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন। তো এইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এমপ্লয়ার দেখে যে একটা স্টুডেন্ট বা অ্যাপ্লিক্যান্ট 10 মিনিট টাইম নিয়ে বসে তার অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে ফিল আপ করেছে, সুতরাং এমপ্লয়ার কিন্তু বুঝে যে এই ক্যান্ডিডেটটা দ্যাট মিনস এই জবের প্রতি তার আগ্রহ আছে, সে সিনসিয়ার। তা না হলে সে কিন্তু এক ক্লিকে অ্যাপ্লিকেশন বাটন খুঁজতো। আর সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বলবো সবার শুধুমাত্র ইউকে তে আসতে হবে, যাই যে কোনো একটা সাবজেক্ট নিয়ে চলে আসলাম ভিসা নিয়ে, পরে কি হবে সেটা পরে দেখবো, এই জিনিসটা কখনো করবেন না। আপনারা যখন দেশ থেকে আসবেন, আসার আগেই অবশ্যই আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, সেই সাবজেক্টের জব ফিল্ডস কেমন ওই দেশে বা ইউকে তে বা লন্ডনে যেটাই বলেন, আপনি ইনডিড.com-এ বা লিঙ্কডইন.com-এ আপনার ওই জব টাইটেলটা সার্চ করে দেখবেন, যে জবটা আপনি নিতে চান ওই জব টাইটেল সার্চ করে দেখবেন ওই সিটিতে কতগুলো জবের ভ্যাকেন্সি আছে, এবং আপনি মিলিয়ে দেখবেন আপনি যে সাবজেক্টে আসছেন ওই সাবজেক্টের উপরে ভ্যাকেন্সি গুলো আছে কিনা। আমি যেটা দেখেছি আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা বেশিরভাগ আমরা যেটা করি, আমরা আমরা ইজিলি যেটা পড়ে পাশ করতে পারবো সেই সাবজেক্ট নিতে চাই, অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা যে কোনো জিনিস যেটা ইজিলি পড়ে পাশ করা যায় সেই সাবজেক্টগুলো নিয়ে আমরা আসতে চাই। তো এতে করে কি হয়, মার্কেটে আপনার কম্পিটিশনটা অনেক হাই হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি আপনি বিজনেস পড়তে আসেন সমস্যা নাই, বাট আপনি পড়েন বিজনেস উইথ সাইকোলজি, একটা এক্সটেনশন থাকবে। আপনি বিজনেস পড়তে আসবেন, দ্যাটস ফাইন, আপনি পড়েন বিজনেস অ্যানালিটিক্স পড়েন, এগুলো কিন্তু টেকনিক্যাল, এগুলো বিজনেসেরই জব কিন্তু টেকনিক্যাল জব, এবং এগুলোতে ডিমান্ড আছে। এবং এই জবগুলোতে এই সেক্টর এই জিনিসগুলোতে পড়লে আপনার জব মার্কেটে আপনার ডিমান্ডটা একটু হাই থাকবে। অন দ্য আদার হ্যান্ড আপনি শুধু ফ্ল্যাট বিজনেস, ফ্ল্যাট মার্কেটিং, ফ্ল্যাট ফিন্যান্স এই জিনিসগুলো পড়লে কিন্তু কম্পিটিশন অনেক হাই হয়ে যাবে। আর যেটা বললাম জব অ্যাপ্লিকেশন যখন আপনি করবেন, মনে করেন আম, একটা কোম্পানির ওয়েবসাইটে একটা সার্কুলার দেখে আপনি অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করার পরে আপনি কিন্তু বসে থাকলে চলবে না। ওই কোম্পানি দেখবেন হায়ারিং যে ম্যানেজার অথবা এইচআর ম্যানেজার তার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, একটা কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে যে ইনফর্মাল আলোচনার জন্য এখানে নক করা যাবে। আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, করার পরে ওই ব্যক্তিকে নক করবেন। প্লাস লিঙ্কডইনে যে ওই কোম্পানিতে কারা কারা জব করে তাদের প্রোফাইলগুলো খুঁজে বের করে তাদেরকে মেসেজ দিয়ে কিছু আইডিয়া নিয়ে ট্রাই করবেন যে আমি এই জবে ইন্টারেস্টেড, আমি অ্যাপ্লিকেশন করেছি, তো আমাকে কিছু টিপস দাও, যে আমি কিভাবে যদি আমি ইন্টারভিউতে কল পাই কিভাবে আমি ভালো করতে পারি, বা জবটা পেতে গেলে আমাকে কি করতে হবে, বা কি চাও তোমরা, সেই জিনিসগুলো নিয়ে ইনফর্মালি তাদের সাথে আলোচনা করার চেষ্টা করেন। স্পেশালি জব অ্যাপ্লিকেশন করার পরে হায়ারিং ম্যানেজার দেখবেন কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে, তাদেরকে নক করবেন সরাসরি। এবং আমরা কাভার লেটার সহ অবশ্যই আপনারা জব অ্যাপ্লিকেশন করবেন। কাভার লেটার ছাড়া শুধুমাত্র সিভি আপলোড করে অ্যাপ্লিকেশন করলে সেটা সবাই করে, কিন্তু আপনি এক্সট্রা কি করছেন আপনার অ্যাপ্লিকেশনের জন্য সেটা কিন্তু এমপ্লয়ার দেখে। সেখানে আপনি যদি এক্সট্রা আপনার কাভার লেটারটা অ্যাড করে দেন, এবং কাভার লেটারে আপনি যদি মেনশন করে দেন যে আপনি গ্রাজুয়েট ভিসাতে আছেন, আপনার 2 বছরের ফুল টাইম ওয়ার্ক রাইট আছে, আপনার ডাক পাওয়ার চান্স বেশি হয়। অনেক সময় অ্যাপ্লিকেশন সেকশনের মধ্যেই আপনার ভিসা ক্যাটাগরি জিজ্ঞাসা করবে যে তুমি কি ভিসাতে আছো বর্তমানে। আর সেটা যদি না থাকে, আপনি আপনার কাভার লেটারে অবশ্যই সেটা মেনশন করবেন যে আপনি গ্রাজুয়েট ভিসাতে আছেন, আপনার ফুল টাইম রাইট টু ওয়ার্ক আছে। আর যেটা বলবো যে আপনার আপনি যেই ফিল্ডে জব করতে চান ইন ফিউচার, সেই ফিল্ডের প্রফেশনাল লোকজন যারা আছেন আপনার আশেপাশে হোক, অনলাইনে হোক, লিঙ্কডইনে হোক, ফেসবুকে হোক, ফিজিক্যালি হোক, তাদের সাথে নেটওয়ার্কিংটা স্ট্রং করার চেষ্টা করবেন অবশ্যই।
আর ইউকেতে আমি বলবো যারা মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট আসছেন, আমি অবশ্যই বলবো দেশ থেকে অ্যাটলিস্ট 1 বছর বা 6 মাস হলেও যে কোনো একটা জব এক্সপিরিয়েন্স নিয়ে আসার চেষ্টা করবেন, একেবারে ফ্রেশার হিসেবে না এসে। একটা মিনিমাম এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে, সেটা আপনার একটা প্লাস পয়েন্ট। অথবা ইউকেতে আসার পরে আপনি যদি ফ্রেশারও হন, ইউকেতে আসার পরে আপনি ভলান্টিয়ারি জব করেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোম্পানিতে দেখবেন আপনার ইন্টার্নশিপ অফার করছে, আনপেইড ইন্টার্নশিপ, আনপেইড ভলান্টিয়ারশিপ। এইগুলা করে আপনি কিন্তু এইগুলা কিন্তু আপনার একটা গুড একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে আপনার সিভিতে। আর আমি আমার স্টোরি যদি বলি, আমি কিংস্টন ইউনিভার্সিটিতেই আমি মাস্টার্সে আসি, প্লেসমেন্ট ইয়ার সহ। আমার 2 বছর মাস্টার্স শেষে আমি আমার ইউনিভার্সিটিতেই ওয়েবসাইটেই একটি সার্কুলার দেখি। আমি সবসময় দেখতাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার টার্গেট ছিল আমি ইউকেতে যে কোনো ইউনিভার্সিটিতে জব করব। এটা আমার প্রথম থেকেই টার্গেট ছিল, কারণ দেশে আমি যখন ছিলাম আমি আম, একজন এডুকেশন কনসালট্যান্ট হিসেবে জব করতাম আমার গ্রাজুয়েশনের পরেই। আমার টার্গেট ছিল যে ইউকেতে আমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন অফিসার, ইন্টারন্যাশনাল অফিসার, ভিসা অফিসার, ইমিগ্রেশন অ্যাডভাইজার, এই সমস্ত সেকশনে, সরি, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এই সেকশনে আমি একটা জব করব, এটা আমার টার্গেট ছিল স্টুডেন্ট লাইফ থেকেই, আমি যখন ইউকেতে আসি স্টুডেন্ট ভিসা নিয়ে। এবং সেই টার্গেট অনুযায়ী আমি আমার নিজের ইউনিভার্সিটির ক্যারিয়ার সেকশন সবসময় দেখতাম। আমার ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে তাদের যে ভ্যাকেন্সি গুলো আছে, এই ভ্যাকেন্সি গুলো দেখে দেখে আমি স্টুডেন্ট লাইফ থেকেই অ্যাপ্লিকেশন করতাম। সেগুলো যদি পার্ট টাইম জব হইতো সেগুলোতে অ্যাপ্লাই করতাম। আর ফুল টাইম তো আমার করার পারমিশন ছিল না তখন, যখন স্টুডেন্ট ছিলাম। তো পার্ট টাইম জবগুলোতেই আমি অ্যাপ্লিকেশন করতে থাকতাম, দেখতে থাকতাম তাদের কি কি ভ্যাকেন্সি আছে, তারা কি কি রিকোয়ারমেন্টস চায়, কি জব আছে। প্লাস ইউকেতেও আমার আশেপাশে এলাকায় অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট, সেগুলোতে আমি সবসময় ঘাটাঘাটি করতাম যে তাদের কি জব ভ্যাকেন্সি আছে। সেগুলো দেখে দেখে আমি সবসময় একটা আইডিয়া গ্যাদার করার চেষ্টা করতাম যে এই জবগুলোতে কি কি রিকোয়ারমেন্ট, তারা কি চায়। সেই অনুযায়ী আমি আমার সিভি এবং কভার লেটার প্রিপেয়ার করি। এবং আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি, আমার গ্রাজুয়েট ভিসাতে ল্যান্ড করি, 2 ইয়ার্স এর গ্রাজুয়েট ভিসাটা আমি পাই, তখন আমি ফুল টাইম এই জবগুলোতে অ্যাপ্লিকেশন শুরু করি এবং কভার লেটারে মেনশন করতে থাকি যে আমার গ্রাজুয়েট রুট ভিসাতে আছি, আমার 2 বছরের ওয়ার্ক রাইট আছে। তো এটা মেনশন করে আমি অ্যাপ্লিকেশন করতে থাকি বিভিন্ন ইউনিভার্সিটিতে। অ্যারাউন্ড আমি ইউকেতে প্রায় 50টার মতো ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লিকেশন করেছি, এদের আমার যেই পছন্দের পোস্টগুলা। আমি আমার গ্রাজুয়েশনের আমার কোর্স শেষ হওয়ার পর যে 4 মাস টাইম ছিল, ওই 4 মাস টাইমটাকে আমি ইউটিলাইজ করেছি এই জবগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এর পরবর্তীতে আমি যখন অ্যাপ্লাই করতে থাকি, আমার নিজের ইউনিভার্সিটি থেকেই আমার ইন্টারভিউ ডাক আসে এবং সেখানে আলহামদুলিল্লাহ আমি টিকে যাই ইন্টারভিউতে। এবং তারপরে আমি জবটা ল্যান্ড করি। আমার বলতে গেলে আমার গ্রাজুয়েশন হয় আমার মার্চে। মার্চে আমি আমার কোর্স ফিনিশ করে আমি আমার ডিগ্রি পেয়ে যাই এবং এপ্রিলে আমি আমার জব অফারটা পেয়ে যাই। অর্থাৎ উইদিন 1 মান্থ বলতে গেলে আমি আমার ড্রিম ল্যান্ড মানে ড্রিম জব যেটা যেটা আমার টার্গেট ছিল, সেই জবটাতে ল্যান্ড করে ফেলি উইদিন 1 মান্থ আফটার গ্রাজুয়েশন। কারণ আমি আগে থেকে প্রিপেয়ার ছিলাম, আগে থেকে আমার সিভি কভার লেটার সবকিছু এই জবগুলার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ রেখেই আমি তৈরি করতে থাকি এবং অ্যাপ্লাই করতে থাকি। এবং এছাড়া আরো প্রায় 4টা 5টা ইউনিভার্সিটিতেও আমি বিভিন্ন পোস্টে অ্যাডমিশন অফিসার, কমপ্লায়েন্স অফিসার, ভিসা কমপ্লায়েন্স অফিসার এই ধরনের পোস্টে ইন্টারভিউ দিতে থাকি। ইন্টারভিউ দিয়ে দিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। এরপরে আমার নিজের ইউনিভার্সিটি থেকে আমি আলটিমেটলি জব অফারটা পেয়ে যাই। তো জবটা যখন পাই, সারপ্রাইজিংলি আমার আশেপাশে যারা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা ছিলেন সমসাময়িক, তারা আমাকে বলতেন, তুই এই জবটা কিভাবে পাইলি? আম, তুই কিভাবে পাইলি এই জবটা? তোর ইউনিভার্সিটিতে কেউ রেফার করছে, বা তুই জানলি কিভাবে যে এখানে জব আছে? তো আমি অবাক হইতাম যে আমি কেন জানবো না, আমার ইউনিভার্সিটিতে জব আছে কিনা আমি এটা কেন জানবো না। আমার ইউনিভার্সিটির ওয়েবসাইট সবসময় আমার নখদর্পণে থাকতো, যে কখন কি সার্কুলার দিচ্ছে, কি কি ভ্যাকেন্সি আছে, এগুলো আমি স্টুডেন্ট লাইফ থেকেই অবজার্ভ করতাম। সো আমি কেন জানবো না? তো অনেকেই জব কিভাবে খুঁজতে হয়, কোথায় খুঁজতে হয় এই জিনিসটা কিন্তু জানেন না। আপনারা শুধু লিঙ্কডইন বা ইনডিডে একটা অ্যাকাউন্ট করে শুধু ওয়ান ক্লিক অ্যাপ্লিকেশন করতে থাকেন। কিন্তু তার থেকে আপনি যদি আপনার যেই চোজেন যেটা ক্যারিয়ার পাথ, সেই কোম্পানিগুলোর ওয়েবসাইটে আপনি যদি রেগুলার ভিজিট করেন, তাদের ক্যারিয়ার সেকশন, প্রত্যেকটা কোম্পানিতে দেখবেন তাদের ভ্যাকেন্সি এবং ক্যারিয়ার সেকশন আছে, সেইগুলো দেখেন। সেগুলো দেখে দেখে আইডিয়া নেন তাদের কি জব রিকোয়ারমেন্ট আছে, কি কি
এক্সপিরিয়েন্স লাগবে বা কিভাবে অ্যাপ্লিকেশন গুলা করলে সেটা বেটার হয়, সেই আইডিয়া গুলো কিন্তু আপনার আগে থেকে গ্যাদার হয়ে যাবে। তখন আপনি যখন স্টুডেন্ট লাইফ শেষ করে গ্রাজুয়েট ভিসাতে ল্যান্ড করবেন, অ্যাপ্লাই করলে আপনাকে কিন্তু ইনশাল্লাহ অ্যাটলিস্ট ইন্টারভিউতে ডাকবে। আমার বক্তব্য এই পর্যন্তই শেষ। আমি নিয়াজ ভাইকে রিকোয়েস্ট করব পরবর্তী যে সেকশনটা আছে সেটা প্রেজেন্ট করার জন্য। আনাস আহমেদ, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। ধন্যবাদ। ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বলেছেন আপনি পড়াশোনার মাঝে যে 4 মাসটা সময় পেয়েছিলেন, ওই 4 মাসটা আপনি আপনার চাকরির প্রস্তুতির জন্য ইউটিলাইজ করেছেন বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে। তো ওই যে কার্যক্রমগুলো বা আপনি যে প্রস্তুতিমূলক যে বিষয়গুলো করেছেন, সেই বিষয় যদি একটু কিছু বলতেন আমাদের, আসলে একটু বিস্তারিত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রস্তুতি বলতে এই 4 মাস যে টাইমটা, এটা আমি ইউটিলাইজ করেছি বলতে আমি আমার কাভার লেটারটা রেডি করেছিলাম। প্রত্যেকটা জবে আমি যখন অ্যাপ্লিকেশন করি, সাবমিট করি, ওই জবের উপর বেস করে আমার কাভার লেটারটাকে মডিফাই করে করে প্রতিবার অ্যাপ্লিকেশন করি। ইনস্টেড অফ সেম কাভার লেটার সব জায়গায় কপি পেস্ট না করে করে আপনার নিজের সিভি এবং কাভার লেটারটাকে ওই জব রোলের সাথে মিল রেখে মডিফাই করে প্রতিবার অ্যাপ্লিকেশন সাবমিট করা, এইটা একটা হিউজ ইম্প্যাক্ট ফেলে। তো আমি আসলে ওই টাইমটাকে এভাবে ইউটিলাইজ করেছি যে আমি যে জবে অ্যাপ্লিকেশন করছি সেই জবের সাথে মিল রেখে আমার কাভার লেটার এবং সিভিটাকে মডিফাই করে করে আমি টাইম নিয়ে নিয়ে এক একটা জবের পিছে 30 মিনিটস, ইভেন কিছু কিছু জবের পিছে আমার 40 মিনিটস টাইমও গিয়েছে একটা অ্যাপ্লিকেশন কমপ্লিট করার ক্ষেত্রে। এইভাবেই আসলে কাভার লেটার এবং সিভির উপর ফোকাস রেখে এটাকে মডিফাই করে করে অ্যাপ্লিকেশন গুলা করতে হবে। ধন্যবাদ সাজ্জাদ শাহরিয়ার আপনার উত্তরটার জন্য। আমরা এবার চলে আসব হচ্ছে নাভিয়া তিথি, আপনার কাছে। আপনার প্রশ্নটি করুন। ভাইয়া আসলে ইউনিভার্সিটি জব অ্যাপ্লিকেশনস লেখার ক্ষেত্রে সাপোর্টিং স্টেটমেন্টস লিখতে হয়। আসলে এটা যদি একটু গাইডলাইন্স দিতেন সাজ্জাদ ভাই, তাহলে একটু বেটার হতো। জি, ধন্যবাদ আপনাকে। আম, এটা গাইডলাইন বলতে কাভার লেটার যেটা, এইটা হচ্ছে আপনার রিফ্লেকশন, মানে আপনি কে, আপনি কি করেন, আপনার কি এক্সপিরিয়েন্স আছে, এবং যেই জবটাতে আপনি অ্যাপ্লিকেশন করছেন ওই জবটাতে আপনি কেন পারফেক্ট ক্যান্ডিডেট, এই জিনিসটাকে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। অর্থাৎ আপনার একটা শর্ট ইন্ট্রোডাকশন, আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে, এবং এই জব রোলটাতে আপনি যে রোলে অ্যাপ্লিকেশন করছেন এই রোলের জন্য আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আপনার পার্সোনাল স্কিলস কেন আপনাকে একজন পারফেক্ট ক্যান্ডিডেট হিসেবে প্রেজেন্ট করে, এই জিনিসটাকে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। আর ভাই আরেকটা জিনিস ছিল, যেটা হলো যে এখানে কি কোনো ওয়ার্ড লিমিট আছে? কজ অনেক সময় অনেক বড় হয়ে যায়, সো তখন মানুষ পড়তে চায় না, সো এটা একটা কনসার্ন আই গেস। ওয়ার্ড লিমিট কিছু কিছু ক্ষেত্রে থাকে। আপনি যখন পোর্টালে অ্যাপ্লিকেশন করবেন, অনেক জায়গায় অনেক বক্স থাকে যে বক্সের মধ্যে আপনার কাভার লেটার বা অ্যাবাউট ইউর সেলফ এটা লিখতে বলে। ওইখানে বক্সে যদি দেখেন কাভার লেটার লেখা আছে, মানে ওয়ার্ড লিমিট আছে, তো সেই লিমিটের মধ্যে অবশ্যই আপনাকে লিখতে হবে। বাট আপনি 500 ওয়ার্ড বা একটা স্ট্যান্ডার্ড মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ যদি আপনি কনসিডার করেন, উইদিন 1 পেজ চেষ্টা করবেন আপনার সবকিছু কভার করার জন্য। আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু প্রশ্ন আসছে টেক্সটে। তো আমি সেখান থেকে একটু জাস্ট কোশ্চেন গুলো রিভিউ করে আমি আমি পড়ে দিচ্ছি যে আমাদের একজন আজকে পার্টিসিপেন্ট উনি লিখেছেন যে রাইট নাও ওয়ার্কিং এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার with 4+ years of experience, want to go to UK for my second master's. Will it be a good option to go to master's or PhD, and after completing my study, is it possible to get a software engineering job? আপনাকে ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আম, হ্যাঁ, আপনার যেহেতু 4 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, আম, আপনি সেকেন্ড মাস্টার্সে ট্রাই করার আগে আমি যেটা বলবো, আপনি স্কিল ওয়ার্কার ভিসা ট্রাই করতে পারেন অবশ্যই। যেহেতু 4 বছর একটা সলিড এক্সপিরিয়েন্স আপনার আছে, ফার্স্ট অফ অল আমি বলবো ভিসা স্পন্সর্ড জব যেগুলো আছে বা বিভিন্ন আপনার কিছু কোম্পানি খুঁজে বের করেন ইউকেতে, যারা ভালো ভালো কোম্পানি, যেখানে ভালো ভালো আপনার জব রোল গুলো অ্যাভেলেবেল আছে, তাদেরকে অ্যাপ্রোচ করেন যে আমার এই এক্সপিরিয়েন্স আছে, আমি স্কিল ওয়ার্কার ভিসা তোমরা আমাকে দিতে পারবা কিনা, এটা আমি সাজেস্ট করবো ফার্স্ট অফ অল। এটা যদি না হয় আপনি সেকেন্ড মাস্টার্সে অবশ্যই আসতে পারেন। আপনি ট্রাই করেন একটা
আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই একটা ভ্যারাইটি একটা ফিল্ডে আসার জন্য, অথবা পিএইচডি হলে একটু লং টার্ম হয়ে যায়, আপনার পিএইচডি গুলো মিনিমাম 3 বছর থেকে 4 বছর হয়। তো আপনি যেহেতু অলরেডি ক্যারিয়ারের মধ্যেই আছেন, জব এক্সপিরিয়েন্স আছে 4 বছর, আপনি 1 বছরে মাস্টার্সেই আসুন। এসে আপনি কুইকলি মাস্টার্সটা শেষ করে আপনার রিলেভেন্ট ফিল্ডে জব খুঁজতে লেগে যান, এইটা বেটার হবে। তো আমি বলবো ফার্স্ট আপনি ট্রাই করেন স্কিলড ওয়ার্কার ভিসার জন্য, আর সেকেন্ড আপনি 1 বছরের বা 2 বছরের একটা মাস্টার্সে চলে আসতে পারেন। এখানে একটা সম্পূরক প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে ফর সার্চিং স্পন্সর্ড ভিসা হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু সার্চ। যেহেতু আপনি স্পন্সর্ড জবের কথা বললেন, এই প্রশ্নটা সেখান থেকেই আসলে এসেছে। আর ভিন্ন আরেকজন পার্টিসিপেন্ট করেছে, এটার যদি একটু উত্তর দিতেন। ওকে, স্পন্সর্ড ভিসা সার্চ করার জন্য আমি যেটা বলবো, আম, আপনি আগে গুড কিছু কোম্পানি খুঁজে বের করুন যারা আপনার ডিজায়ার্ড জব পজিশন যেটা সেটা অফার করছে বা সেই ভ্যাকেন্সিটা ওই কোম্পানির আছে। যদি দেখেন ওই কোম্পানিতে আপনার ডিজায়ার্ড জব রোলের ভ্যাকেন্সি আছে, আপনি গুগলে সার্চ করেন স্কিলড ওয়ার্কার ভিসা স্পন্সর লিস্ট, স্কিলড ওয়ার্কার ভিসা স্পন্সর লিস্ট। এটা সার্চ করলে আপনি gov.uk এর একটি লিংক পাবেন, যেখানে একটি এক্সেল ফাইল দেওয়া আছে। এই এক্সেল ফাইলটা 1 দিন বা 2 দিন পর পর আপডেটেড হয়। ওই এক্সেল ফাইলের মধ্যে ঢুকে দেখেন আপনি যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ওই কোম্পানির নাম ওই এক্সেল ফাইলে আছে কিনা। যদি থাকে দ্যাট মিনস দে ক্যান স্পন্সর ইউ। তখন আপনি ওই কোম্পানিকে জোরে সোরে তাদের পিছে লাগেন, অ্যাপ্লিকেশন তো করবেনই, তাদের হায়ারিং ম্যানেজারকে মেইল করবেন, লিঙ্কডইনে তাদের ম্যানেজারের প্রোফাইল খুঁজে বের করে করে তাদেরকে বিরক্ত করেন, বলতে গেলে মানে বাংলাতে যেটা বলবো তাদেরকে একেবারে বিরক্ত করেন যে আমাকে অফার দাও বা আমার এই পজিশন আছে আমাকে দেখো, আমার সিভিটা দেখে আমাকে আম, পারলে জব অফার দাও, আমার এই এক্সপিরিয়েন্স আছে। তো ফার্স্ট অফ অল আপনি একটা সুইটেবল জব পজিশন খুঁজে বের করেন একটা ভালো কোম্পানিতে, এরপর ক্রস চেক করেন ওই কোম্পানিটা স্পন্সর লাইসেন্স আছে কিনা। যদি থাকে তাহলে আপনি তাদের পিছে লেগে পড়ুন। দ্যাটস ইট। আমি এবার চলে আসছি আরেকটা কোশ্চেনে। ইজ ইট রিয়েলি হার্ড টু ল্যান্ড এ জব ইন প্লেসমেন্ট ইয়ার ব্যাচেলর লেভেল? হাউ ক্যান আই প্রিপেয়ার মাইসেলফ? হ্যাঁ, ব্যাচেলরে আপনি প্লেসমেন্ট জব পাওয়াটা একটু কম্পিটিটিভ হতে পারে, একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ আপনি একজন ফ্রেশার, সেটা মাথায় রাখতে হবে ব্যাচেলর যখন আসছেন। এটা প্লেসমেন্ট জব অফার ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হতে পারে, বাট এটা টোটালি ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কিং ক্যাপাসিটির উপর। আপনার ইউনিভার্সিটিতে যে প্লেসমেন্ট সাপোর্ট একটা অফিস থাকে, সেই অফিসের সাথে আপনার যোগাযোগ কেমন, আপনি এমপ্লয়ারকে কিভাবে কনভিন্স করতে পারেন, তার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এটা ইম্পসিবল না, পসিবল, অবশ্যই পসিবল, অ্যাচিভেবল, বাট এটা ডিপেন্ড করবে আপনার পার্সোনাল, আপনার কতখানি ক্যাপাসিটি আছে কনভিন্স করে জবটা ম্যানেজ করার, বা নেটওয়ার্কিং জিনিসগুলো, আপনার নেটওয়ার্কিং এর ইউটিলাইজেশন কতখানি আপনি করতে পারেন তার উপর ডিপেন্ড করছে। ধন্যবাদ। এখানে আরো একটা কোশ্চেন এসেছে, আমাদের একই একই পার্টিসিপেন্ট উনি কোশ্চেনটা করেছেন যে ইজ ডেটা সায়েন্স এ গুড চয়েস ইন ব্যাচেলর লেভেল? হ্যাঁ, এটা একটা ভালো চয়েস। বর্তমান যেহেতু ডেটার যুগ, এআই এর যুগ, এবং এআই নাথিং এলস বাট ডেটা। সো ডেটা সায়েন্সে ব্যাচেলর করলে আমি মনে করি গুড অপরচুনিটি আছে ইউকেতে। একজন পার্টিসিপেন্ট হাত তুলেছেন, চন্দ্রিমা মৌরিন। আমি আপনাকে প্রশ্নটা করার জন্য সরাসরি আপনি আমাদের আজকের বক্তা, ওনাকে প্রশ্নটা করতে পারেন আপনার। ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে ইউকেতে জব পাওয়ার ক্ষেত্রে ইউকে ডিগ্রি থাকা কি খুবই জরুরি? আমি ডিপেন্ডেন্ট হিসেবে আছি, আমার ইউকে ডিগ্রি নাই, আমার ডিগ্রি বাংলাদেশ থেকে। না, আপনি যেহেতু ডিপেন্ডেন্ট হিসেবে আছেন, জব পাওয়ার জন্য আপনার ইউকে ডিগ্রি ম্যান্ডেটরি বা জরুরি না। কিন্তু আপনি যে জবে অ্যাপ্লিকেশন করছেন, আপনি যদি সেই এক্সপিরিয়েন্স গুলা থাকে, আপনি জব ল্যান্ড করতে পারেন। আমি দেখেছি আমার পরিচিত একজন, উনি রেভেন্সবোর্ন ইউনিভার্সিটিতে উনি এক্সামিনেশন অফিসার হিসেবে জব করছেন। উনি ডিপেন্ডেন্ট ছিলেন, ওনার বাংলাদেশ থেকে এক্সপিরিয়েন্স ছিল, তার বেসিসেই উনি জবটা পেয়ে গেছেন। ভাইয়া ভাইয়া আমি একটু রিসার্চার হিসেবে যে জবগুলো সেগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এই জবগুলো আসলে পাওয়াটা আসলে কতটুকু সহজ, বা আমি জানি না আসলে। আচ্ছা, এই আসলে রিসার্চ ফিল্ডে আমার খুব বেশি নলেজ নাই, বলতে গেলে আমি একেবারেই
নো নলেজ অ্যাবাউট দিস। এই ক্ষেত্রে আমাদের সম্মানিত নিয়াজ ভাইয়া যিনি আছেন উনি এক্সপার্ট। এই কোশ্চেনটা আমি ওনার কাছে ফরওয়ার্ড করব। আচ্ছা, থ্যাংক ইউ। রিসার্চের যে জবগুলো, এই জবগুলো আসলে পাওয়াটা কঠিন মোটেও না, কিন্তু এটার জন্য আসলে ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে করে আপনাকে তৈরি করতে হবে। আজকে সাজ্জাদ শাহরিয়ার উনি একটা সুন্দর কথা বলেছিলেন যে শ্রীলঙ্কান এবং ইন্ডিয়ান অনেকেই আছে তারা পিএসডব্লিউ তে যায় না, তারা সরাসরি চলে যায় হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসায়। আমি যখন আমার পিএইচডি করছিলাম তখন আজকে আপনারা যেটাকে গ্র্যাজুয়েট ভিসা বলছেন, যেটা 3 বছরের পিএইচডির পরে আর 2 বছর মাস্টার্স বা ব্যাচেলারের পরে, এই গ্র্যাজুয়েট ভিসাটা পিএসডব্লিউ তো বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের সময় পিএসডব্লিউ ছিল না, এবং আমার পিএইচডির শেষ বছরে এসে এই গ্র্যাজুয়েট ভিসা আবার চালু হয়। সো আই হ্যাড দ্য অপরচুনিটি এই গ্র্যাজুয়েট ভিসা নেয়ার, এবং আমি কিন্তু সেটা নেইনি, যে আমি ওই গ্র্যাজুয়েট ভিসা রুটে যাইনি, আমি সরাসরি এই রিসার্চ জব ম্যানেজ করে ফেলি এবং আমার পিএইচডি শেষ করার আগে, এবং ম্যানেজ করে আমি তখন এই রিসার্চ জবে চলে যাই। এবং আমি 4বার আমি ভিসা এক্সটেন্ড করেছি স্পন্সর্ড ভিসায়, যখন তখন টিয়ার 2 বলা হতো, এবং এই 4বার আমি আসলে 3টা জব নিয়েছিলাম রিসার্চ জব, এবং আমার একটা জব শেষ হওয়া 3 মাস আগেই আমি আরেকটা জবের জন্য সার্চ করতাম, এবং করে আমি তখন ওই জবটা নিতাম। তো আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে তেমন কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো ট্যালেন্ট না। সো আমি যদি এইভাবে এই জবগুলো ম্যানেজ করতে পারি, এবং আমি খুব স্মুথলি ম্যানেজ করেছি, এমন না যে আমাকে খুব স্ট্রেসড হয়ে পড়তে হচ্ছে বা এরকম, যে আমি 3 মাস আগে থেকে ঠিক করেছি যে হ্যাঁ আই এম গোয়িং টু অ্যাপ্লাই ফর অ্যানাদার রিসার্চ। আমি যেটা করেছি ওটা রিসার্চ অ্যাসোসিয়েট জব, আপনারা এতে গেলেই দেখতে পাবেন jobs.ac.uk তে যে রিসার্চ জবগুলো আছে, তো ওখানে রিসার্চ অ্যাসোসিয়েট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 2 ধরনের যে জবগুলো আছে ওই জবগুলো দেখতে পাবেন, এবং ওটার জন্য আমি তখন চেষ্টা করছিলাম, এবং আমি সেখানে মোটামুটি দেখা গিয়েছে যে আমি খুব স্মুথলি একটা জব থেকে আরেকটা জবে সুইচ করেছি, এবং সুইচ করে করে আমি যে আমার টোটাল আমি যেটা করেছিলাম যে 5 বছরের যে স্পন্সরশিপে আপনি যদি 5 বছর থাকেন দেন ইউ ক্যান সেটল ইন দ্য ইউকে, আমি কিন্তু ওই জিনিসটা একদম স্মুথলি শেষ করেছি, যে ওই 5 বছরের যে এটা টিয়ার 2 ভিসাটা, এবং এটা সব আমার যে 3টা জব ছিল 3টা জবই রিসার্চ জব ছিল। সো আমি এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা স্টাবলিশ করা, ব্যাকগ্রাউন্ডটা ডেভেলপ করা। আপনার যদি ব্যাকগ্রাউন্ড ডেভেলপ না করেন তাহলে রিসার্চ জব আসলে সফল হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ হচ্ছে আপনাকে আপনি ইন্টারভিউতেই ডাকবে না হয়তো, কিন্তু আপনাকে আপনি যে পার্টিকুলার জবটার জন্য অ্যাপ্লাই করছেন ওই পার্টিকুলার জবে আপনি প্রথমত হচ্ছে যে আপনার কিছু পাবলিকেশনস বা এই ধরনের কিছু কাজ থাকা, কিছু রেলেভেন্ট প্রজেক্টের সাথে আপনি কাজ করা, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ডেভেলপ করা দরকার। এই প্রসঙ্গে আমার আজকে খুব সুন্দর একটা কথা বলেছেন সাজ্জাদ শাহরিয়ার, যে ফ্রি কিছু আনপেইড ইন্টার্নশিপ আছে, এই আনপেইড ইন্টার্নশিপ গুলো করা। আপনি যদি ওই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আপনার সিভিতে অ্যাড করতে পারেন, নট নেসেসারিলি শুধু রিসার্চ জব, সেটা আসলে রেগুলার জবের ক্ষেত্রেও আপনাকে অনেক ভ্যালু অ্যাড করবে। আমি নিজে একবার একটা জব ফেয়ারে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে আমি দেখি যে একটা কোম্পানি তারা 3,000 পাউন্ডে জব অফার করছে, এবং এটা একদম খুব নামকরা স্টাবলিশ কোম্পানি, তারা টাকা দিচ্ছে না, 3,000 পাউন্ড নিচ্ছে। এটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের জন্য, যারা ইউকে তে মেডিকেল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করে, তাদের মেডিকেল রিলেটেড ভলেন্টিয়ার বা এই ধরনের একটা জব এক্সপিরিয়েন্স থাকলে এখানে ভালো মেডিকেলে চান্স পাওয়া যায়। সো ওরা কি করে, তাদেরকে প্রিপেয়ার করে, ইটস অ্যান এডটেক কোম্পানি ইউকে বেস, ওই পুরো এনরোলমেন্ট ফিজই হচ্ছে 3,000 পাউন্ড, এবং এই 3,000 পাউন্ডের মধ্যে ওরা জব করাবে, 3,000 পাউন্ডের মধ্যে ওরা গ্রুমিং করাবে, ওরা অনেক কিছু করে, এক্সট্রা কারিকুলারের কিছু ব্যাপার আছে, অনেক কিছু করায়। এবং আমি এটা দেখে অবাক হয়েছি যে জব করতেও আপনি টাকা দিচ্ছেন, এবং ওখানে স্টুডেন্টরা এসে কিন্তু টাকা দিয়ে জব করছে, মানে এরকম সিচুয়েশন, বিকজ এই এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট আপনার সিভিতে এই জিনিসটা থাকা। তো ওই জন্য আমি বলবো যে এই প্রত্যেকটা ভালো ভালো পয়েন্ট আজকে কিন্তু সাজ্জাদ শাহরিয়ার উনি মেনশন করেছেন, যে এই আনপেইড যদি ইন্টার্নশিপ হয় সেটাও আসলে আপনারা যদি চেষ্টা করেন যে আচ্ছা ঠিক আছে 6 মান্থের জন্য করলেন, কিন্তু এটা আসলে আপনার সিভিতে একটা ইউকে এক্সপিরিয়েন্স অ্যাড করে দিবে, এবং পরবর্তীতে আপনি যখন অন্য কোথাও জবের জন্য যাবেন, এটা কিন্তু আপনি অলরেডি ইউকে তে কাজ করার অভিজ্ঞতা আছে, এইটা বলেই কিন্তু আপনি নেক্সটে কাউকে অ্যাপ্রোচ করছেন। সো দ্য গেম উইল বি টোটালি ডিফারেন্ট দেন।
আমি এবার একটু চলে আসছি মোহাম্মদ ইয়াসির আপনার কাছে। হ্যাঁ ভাই, আমার ব্যাচেলর শেষ হয়েছে এই মান্থেই। আমি মানে রেজাল্টও পেয়ে গেছি। তো আমার এখন একটা প্রাইভেট স্কুলে চাকরি হয়েছে, হাই স্কুলে। তো আমার কি এইটা করা বেটার হবে, নাকি আমি মেকানিক্যাল রিলেটেড পড়াশোনা করছি, মানে মেকানিক্যাল কোর্স শেষ করছি, তো আমাকে কোনো কোম্পানিতে কাজ করলে ভালো হবে? আচ্ছা, ওইখানে হাই স্কুলে জব হয়েছে বলছেন না? এখানে হাই স্কুলে কি সায়েন্স ডিপার্টমেন্টে। আচ্ছা, কি কি পোস্টে? সায়েন্স ডিপার্টমেন্টে আপনার ওই ম্যাথ ফিজিক্স এগুলো ক্লাস নেওয়া লাগবে। আচ্ছা, টিউটর। হুম, এটা আমি বলবো টিউটর, এটা একটা ভালো চয়েস। আপনি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষ, মেকানিক্যাল পড়েছেন, আপনি যদি আপনি যদি মনে করেন কন্টিনিউ করতে চান, এটা আপনার জন্য স্যাটিসফ্যাক্টরি, এবং ইন ফিউচার যদি তারা আপনাকে স্পন্সর করতে রাজি হয়, এই স্কুলটা টিউটরদের এরা স্পন্সর করতে পারে, আমি বলবো ইটস আপ টু ইউ। এটা একটা ভালো 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 প্রফেশন, টিচিং প্রফেশনটা। আমাদের কাছে আরো দুটো কোশ্চেন এসছে টেক্সটে, আমি একটু পড়ে পড়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটা যিনি করেছেন উনি একটু ওনার ব্যাকগ্রাউন্ড দিয়েছেন প্রথমে। উনি এখানে উল্লেখ করেছেন যে আই ওয়ার্ক অ্যাজ অ্যান আর্ট টিচার ইন দ্য আফটার স্কুল ক্লাব অ্যাট এ প্রাইমারি স্কুল ইন লন্ডন। হাউএভার I have a master's MSc in banking and finance from Queen Mary University of London. Moreover, I worked as an education consultant for 3 years in Bangladesh. Now, do you suggest I apply for admission officer jobs in the UK? হ্যাঁ, আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। অ্যাপ্লিকেশন করতে তো কোনো বাধা নাই। আপনার এক্সপেরিয়েন্স যেটা আছে সেটাকে হাইলাইট করে আপনি অবশ্যই ট্রাই করেন। ট্রাই করতে তো দোষ নাই। আপনি ব্যাংকিং সেক্টরে ট্রাই করতে পারেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন সেক্টরে ট্রাই করতে পারেন। আপনার জন্য ২ টা রাস্তাই খোলা। যেহেতু সবগুলোতেই আপনার মোটামুটি বলতে গেলে কিছু না কিছু নলেজ আছে, এক্সপেরিয়েন্স আছে। একাডেমিক হোক, রিয়াল লাইফ হোক, আপনি ইউটিলাইজ করতে পারেন সুযোগটা। অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো সমস্যা নাই। ভাইয়া একটু যদি আরেকটা প্রশ্ন ছিল, শুধু এখন ব্যাংকিং এন্ড ফাইন্যান্সে ওরা তো প্রত্যেকটা এক্সপেরিয়েন্স চায়, সো এই ক্ষেত্রে আসলে অনেক টাফ হয়ে যায়, মানে ফ্রেশার হিসেবেই ধরে ফেলে। এটা আসলে একটু আচ্ছা। tough। সেই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি গুলাতে অ্যাপ্রোচ করতে পারেন। যেহেতু আপনি এডুকেশন কনসালট্যান্ট ৩ বছর, ইটস এ গুড এক্সপেরিয়েন্স আমি বলব। আপনি অবশ্যই ট্রাই করতে পারেন ইউনিভার্সিটি গুলাতে। সো মোটামুটি আমাদের সেশনে একদমই শেষে চলে এসেছি। একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা আয়েশা উনি করেছেন। সো সাজিয়াদ আপনি যদি কোশ্চেনটা আনসার করতেন। Okay, I was in the UK as a dependent and work as a card for the investigation customer support from home. Is this year I have moved in Canada for doing masters computational science. Now I want to move to UK again because of some reasons. Answer piece will be beneficial for me. My husband has done masters in UK from me. আচ্ছা, ওকে। ওকে, আপনার যেহেতু জব এক্সপেরিয়েন্স আছে, আপনি অবশ্যই আমি বলবো পিএইচডির আগে আপনি স্পন্সর্ড ভিসা ট্রাই করেন। আপনার চান্স হাই আছে। ভালো ভালো ফিনান্সিয়াল কোম্পানি, ভালো ভালো ব্যাংক আপনাকে হয়তো স্পন্সর করতে রাজি হতে পারে, যেহেতু আপনার পজিশনটা মোটামুটি ভালোই। ফ্রড ইনভেস্টিগেশন ফিনান্সিয়াল সেক্টরে, তো ফিনটেক কোম্পানি, ব্যাংক, ফিনান্সিয়াল কোম্পানি এইগুলোতে আপনি অবশ্যই স্পন্সরের জন্য ট্রাই করেন। যদি সেটা হয়ে যায় তাহলে তো ভালো, আদারওয়াইজ আপনি যদি চান পিএইচডি তে ব্যাক করতে পারেন ইউকে তে। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আমাদের আজকের সেশনটা এখানেই শেষ করছি। আপনারা যারা অংশ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভবিষ্যতে আগামী ১ সপ্তাহের ভেতরে আমরা চেষ্টা করব আমাদের এই সেশনটাকে ইউটিউবে পাবলিশ করতে, এবং ইউটিউবে পাবলিশ করলে যারা আজকে মিস করেছেন তারা আশা করি ইউটিউবে আমাদের এই সেশনটা তখন দেখে নিতে পারবেন।